চারপাশ দেখে ঝট করে কিচেনে ঢুকে পড়ল সাদাফ। আটা গুলছে ধোঁয়াশা, কাঁধে গরম শ্বাস নিষ্পন্ন হতেই ঘুরে তাকায় ভয় পেয়ে। তৎক্ষণাৎ ওকে নিজের সঙ্গে মিশিয়ে নেয় সাদাফ। ঘোর লাগা নেত্রে চেয়ে বলে, ঠান্ডা লাগতেছে, একটু গরম করে দাও। ধোঁয়াশার কপালে কয়েক সারি ভাঁজ পড়ে যায়। কিভাবে? ওর নাকে দীর্ঘ চুম্বন করে সাদাফ বলল, এভাবে। আমায় কি আপনার হিটার মনে হয়? হুম। ধোঁয়াশার কাঁধে মুখ রেখে নিজেকে ছাড়িয়ে নিল ধোঁয়াশা। আটা নরম করতে করতে বলল, শীত লাগলে ফ্রিজে ঢুকে থাকেন, কমে যাবে শীত। সাদাফ পিছন থেকে জড়িয়ে ধরে ওকে। কনুই দিয়ে ওকে বাড়ি মারতে থাকে। ধোঁয়াশা, ছাড়ুন, এখনই চাচি এসে পড়বে। না ছাড়ে না সাদাফ। দুজনের মাঝে এ নিয়ে ধস্তাধস্তি হয়। যদিও সাদাফই জিতেছে, কিন্তু আটাতে ওকে মাখিয়ে আটা আটা করে দিয়েছে ধোঁয়াশা। সাদাফ নিজের গায়ের দিকে তাকিয়ে বলে, দিলে তো গোসলের কাজ লাগিয়ে। যাই, একটু প্রেম করতে আসলাম, সইল না তোমার। ধোঁয়াশা ঠোঁট টিপে হাসে, হ্যাঁ, আপনার তো অজায়গায় প্রেম পায়। খাটের তলায়, আলমারির তলায়, ফ্রিজের চিপায়, দরজায় চিপাসহ যত যত চিপা চাপা আছে বাড়িতে, সেখানে প্রেম পায় আপনার। পাবেই তো, রুমেই তো আসো না তুমি। সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়াও তো, আমার কি দোষ? থেমে কানের কাছে ফিসফিস করে। সব সময় এমন মিষ্টি একটা লুক নিয়ে থাকেন না যে স্বামীরূপী মানুষটা নিজেকে সামলিয়ে উঠতে হিমশিম খেয়ে যায়। ম্যাডাম, ধাহা মিথ্যে কথা। আমি সারাদিন ঘোরাঘুরি করি না। ধোঁয়াশা কোমরে হাত গুজে রাগী রাগী হল। সত্য কথা, আপনার মন্ডুর সত্য। খিকখিক করে হাসল সাদাফ। মিলি ড্রয়িং করছিল। ফাঁকে ভাবল, না যাই, ওদেরকে একটু ডিস্টার্ব করে আসি। পা টিপে কিচেনের বাইরে আসলো মিলি। গলা খাকারি দুবার। ধোঁয়াশাকে জড়িয়ে ধরেছিল সাদাফ। কেউ আসছে ভেবে ছিটকে সরে ভদ্র মানুষের মতো নিষ্পাপ লুকে বেরিয়ে যেতে থাকল সাদাফ। পিছনে না তাকিয়েই সোজা হাঁটা ধরল দুতলার দিকে। মিলি পিছু ডাকল। সাদাফ তাকাতেই হাহা করে হাসল ও। ভালো করেই বুঝল সাদাফ, বিচ্ছুটা ইচ্ছে করে করেছে সব। সব নষ্টের গোড়া ওই তন্নি। সব ফাইজলামির শিক্ষক ওটাই। রাস্তা বন্ধ। কিসের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। একটু দাঁড়ানোর ফাঁকফোকরও নেই, এত মানুষ রাস্তায়। একটা লরি সিএনজিকে পিষে ফেলে পালিয়েছে। সিএনজিতে যাত্রী ছিল 4 জন, 2 মহিলা আর 2 পুরুষ। পুরুষ 2 লাফিয়ে নেমে পড়েছিল, বিধায় বেঁচে ফিরেছে এই যাত্রায়। ড্রাইভার সহ মহিলা 2 লরির নিচে পড়েছে। যে 2জনই বেঁচে গিয়েছে তার মাঝে একজন আহত হয়েছে প্রচণ্ড। শরীরের অনেক জায়গায় আঘাত লেগেছে। কোনোরকম মানুষের গা ঠেলে ঘটনাস্থলে উকি সাদাফ। অ্যাম্বুলেন্স এসে গিয়েছে। হসপিটালে নিয়ে যাবে আহত ব্যক্তিটিকে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আহত শাওনকে দেখে চক্ষু চটগাছ সাদাফের। মানুষ হঠাৎ আতকে উঠলে কপাল ঘেমে যায়, তার বেলায়ও তেমন হচ্ছে। সব ভুলে ভাইকে এসে জড়িয়ে ধরল সাদাফ। আরও একজন লোকের সহায়তায় অ্যাম্বুলেন্সে এনে তুলল। পাগলপ্রায় সাদাফ বারবার ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, হাত পা ম্যাসেজ করে দিচ্ছে। শাওন গোঙাচ্ছে। কি করলে ভাইটা একটু শান্তি পাবে তাতেই ব্যস্ত হয়ে পড়েছে সাদাফ। শাওনকে ইমার্জেন্সিতে নেওয়ার পরপরই মাকে নিয়ে ছুটে আসে নিহা।
কার থেকে যেন শুনেছে শাওন ভাইয়ের আঘাত লেগেছে, ব্যাস আর থাকতে পারেনি, ছুটে এসেছে। কান্নার জন্য কথা বলতে পারছে না নিহা। দৌড়ে এসে সাদাফকে জিজ্ঞেস করে, শাওন ভাইয়ের কি অবস্থা এখন ভাইয়া? কপালে হাত ঠেকিয়ে দাঁড়িয়েছিল সাদাফ। নিহাকে দেখে ভূত দেখার মতো চমকাল। যেখানে বাড়ির কাউকেই এখনো খবর দেয়নি ওরা কান্নাকাটি করবে বলে, সেখানে এই মেয়ে কি করে জানল? ওর চিকিৎসা চলছে, হাতে পায়ে অনেকগুলো সেলাই করা লাগছে, এখনো শেষ হয়নি চিকিৎসা। শাওনের শরীর থেকে যথেষ্ট ব্লাড বেরিয়ে গিয়েছে, ওর রক্তের গ্রুপ ও প্লাস। এখানে নিহার রক্ত ও প্লাস। রক্ত দিতে রাজি হয়ে যায় ও। ওর থেকে রক্ত দেওয়া হয় শাওনকে। ছোট্ট একটা শরীর নিহা মেয়েটার, যেখানে নিজের শরীরই টেনে রাখতে পারে না সেখানে রক্ত দিয়েছে অন্যজনকে। একবারের জন্য কিছু ভাবেনি নিহা। রক্ত দিতে হবে শোনামাত্রই রাজি হয়ে গিয়েছে মেয়েটা। শাওন ভাইকে বাঁচাতে হবে, সবথেকে বড় কথা হলো এটা। রাত যায়, আলো ফুটে শাওনের সেন্স আসে। সারারাত কষ্টের পর শিথিল হয় দেহটা। এই তো তারই বরাবর চেয়ারে বসে ঝিমুচ্ছে সাদাফ, একটা কাজে আটকে আছে, বাড়ি ফিরবে না আজ বলে বুঝো দিয়েছে ধোঁয়াশাকে। তারপর সারারাত অঘুম করেছে ভাইয়ের যদি আবার কিছু লাগে সেজন্য। এই সবই অবগত শাওনের। গতকাল তার জন্য ভাইয়ের, সাদাফ, মুখে যে বেদনার ছাপ দেখেছে সে ভাই তার খারাপ চাইতে পারে না। অথচ এত বছর তাই ভেবে এসেছে সে। শাওন অপরূপ হাসল সাদাফের দিকে চেয়ে। স্বল্প আওয়াজে ডাকল, এটাই প্রথম? হ্যাঁ, প্রথমবারের জন্য ডাকল, দা ভাই। ঝপাং করে পাপড়ি মেলে তাকালো সাদাফ। চোখ ডলে ডলে বুঝার চেষ্টা করল কোনো স্বপ্ন টপ্ন দেখছে না তো। না, সত্যিই শাওন ডেকেছে তাকে। নিজের দিকে ভাইকে ইশারা করে শাওন। হাস্যমুখে ক্রস্ত ওঠে আসে সাদাফ। লহমায় ব্যান্ডেজে বাঁধা হাত দুটো বাড়িয়ে ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে শাওন। আস্তে আস্তে হেসে বলল সাদাফ, ক্ষমা করে দে দা ভাই, সারা জীবনের জন্য ক্ষমা চাচ্ছি। শাওনের কণ্ঠে আকুতি মিনতি। সাদাফ আসলেই স্বপ্ন দেখছে নাকি কনফিউজড। হাসির মৃদঙ্গে দীপ্তি ছড়ায় তার মুখ। নিজেও জড়িয়ে ধরে ভাইকে। দুই ভাইয়ের মিলনে দরজায় দাঁড়ানো নিহা মুগ্ধ নয়নে তাকায়। সাদাফের দৃষ্টিগোচর হয় তা। শাওনের কানের কাছে এসে মিনমিন করে বলে, আরেকজন কিন্তু নিজের কথা না ভেবেই রক্ত দিয়েছে তোকে। তোর আঘাতকে নিজের আঘাত ভেবে কেঁদে কেটে অস্থির হয়েছে। তাকে কাছে টেনে নিবি না? শাওন উদ্গ্রীব কণ্ঠে জানতে চাইল, কে? দরজার দিকে আঙুল করল সাদাফ। শাওন তাকানোর আগেই দরজা ছেড়ে চলে গেল নিহা। এই 2 মাসে 2 বার এসেছিল রিপন, কিন্তু তন্নিকে দেখা দিতে দেয়নি ইনায়া। রিপনকে এই বলে বুঝিয়েছে যে আপনার মেয়ে দেখা করতে চাচ্ছে না। রিপনও তাই বুঝেছে হয়তোবা মেয়েটার রাগ এখনো কমেনি তাই দেখা দিচ্ছে না। থাক, জোর করার কি দরকার? আস্তে আস্তে রাগ কমলে নিজে থেকেই আসবে। বাবা মা কি আর ফেলে দিতে পারবে? আজ আবারও রিপন এসেছে। প্রতিবারই দেখা করতে না দিলে একটু বাড়াবাড়ি রকম হয়ে যাবে, সন্দেহের চোখে পড়তে হবে। তাই রিপন আসার পূর্ব মুহূর্তে তন্নিকে এই মর্মে শাসিয়ে গিয়েছে আসিফ যে, তোর বাবা কিন্তু একা একা চলাফেরা করে, যদি কিছু নিয়ে মুখ খুলোস তাহলে তার প্রভাব কিন্তু তার উপর বর্তাবে, এই বলে দিলাম। সুতরাং চুপ থাকবি, বুঝাবি তুই এখানে ভালো আছোস।
ছোট্ট মনে খুব ভয় চড়ে মেয়েটার। মাথা নেড়ে বুঝায়, তাই হবে। শাহানাও এসেছে আজ। বসার ঘরে আছে ওরা। গায়ের ক্ষতগুলো ঢাকতে গায়ে বিশাল এক চাদর জড়িয়ে নেয় তন্নি। ধীর পায়ে হেঁটে আসে বসার ঘরে। ওকে কুজো হয়ে হাঁটতে দেখে শাহানা উঠে এসে আগলে ধরে ঝোপাত করে, কি হইছে তোর? তন্নি কিছু বলে না। এদের দিকে তাকাতেও বিবেকে বাধা দিচ্ছে আজ। অন্যদিকে তাকিয়েই শাহানাকে ঠেলে সরিয়ে দেয় নিজের থেকে। চল মা, কদিন জামাইকে নিয়ে থেকে আসবি। রয় শয় বলল শাহানা। মাত্র তো বয়স 15 হয়েছিল আমার। এত তাড়াতাড়ি তোমাদের কাছে বোঝা হয়ে গিয়েছিলাম যে জানাশোনা না করেই বিয়ে দিয়ে দিলে? খুব বেশি বোঝা হয়ে গিয়েছিলাম বলেই তো দূর করে দিয়েছিলে, তাই না? থাক, আমি আর বোঝা বাড়াতে চাই না তোমাদের। জোর করো না দয়া করে, আমি যাব না কোথাও। হাসি কান্নার মিশ্রিত ভাষায় বলল তন্নি। শাহানা স্বামীর দিকে তাকালো, তারপর মেয়ের দিকে তাকালো অসহায়ত্ব নিয়ে। আজকে শুনে রাখো, যদি কোনোদিন আমি মরে যাই তাহলে তার জন্য দায়ী কিন্তু তোমরা হবে। মনে করবে, তোমাদের জন্যই অকালে ঝরে গিয়েছে একটা ফুল। সে ফুলটার 1000 যুগ বাঁচার ইচ্ছে ছিল, একটা না। কথাগুলো বলে প্রলম্বিত এক শ্বাস ছাড়ল তন্নি। চোখ টলমল করছে কিন্তু প্রকাশ করল না কিছুই। আজ কঠোর তন্নি। শাহানা ওর বাহুতে ধরতে চাইল, এভাবে বলিস না মা। সরে গেল তন্নি। আর কিভাবে বলবো? কেন এসেছ তোমরা এখানে? আর কখনো আসবে না। আমাকে তো 1 লক্ষ টাকার বিনিময়ে বেচেই দিয়েছ। তাহলে বেচা জিনিসের প্রতি মায়া কিসের? যাও, চলে যাও। তোমাদের দুপক্ষের মধ্যে যত দেনাপাওনার চুক্তি হয়েছে তা দূরে থেকেই দিও। দোহাই লাগে আর কোনোদিন আসবে না আমার সামনে। ধমকালো রিপন। কি বলছো তুমি এসব? মা বাবা হই আমরা তোমার। ব্যবহার ঠিক করো। তাচ্ছিল্যের হাসি হাসল তন্নি। এ হাসি ভিতরটা ছাই হওয়ার। মা বাবা হও? বাহ বাহ, অসাধারণ। সিনেমাটা আজকাল একটু বেশিই দেখে ফেলো নাকি? শুনো, খালি সন্তানের জন্য মা বাবা কষ্ট পেলেই তার বিচার হবে না। বাবা মায়ের জন্যও যদি কোনো সন্তান কষ্টে থাকে তার জন্যও কিন্তু তাদের স্রষ্টার কাছে জবাবদিহি করতে হবে। ইনায়া আসে ট্রেতে চাপানি সাজিয়ে। তন্নি 1 সেকেন্ডও দাঁড়ায় না আর চলে যায়। শাহানা পিছন থেকে ডাকতে থাকে কান্নাজড়িত কণ্ঠে। সেসব আজ কানে তুলে না। তন্নি রোবটের মতো সোজা হেঁটে চলে যায় বুকভরা বেদনা নিয়ে। শাহানা ভিজা গলায় জানতে চাইল, কি হয়েছে ওর? ইনায়া ট্রে রাখতে রাখতে বলল, আর বলবেন না, কদিন যাবৎ জ্বর মেয়েটার। ঔষধপত্র কিচ্ছুটি খেতে চায় না। জেদ ধরে বসে থাকে। সারাটা দিন দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করে। কত বলি ব্যথা পাবে ব্যথা পাবে, না শুনে না। সেই তো হলো, দৌড়ে দৌড়ে সিঁড়ি ডিঙাতে গিয়ে পায়ে ব্যথা পেল। এখন তো দেখলেনি হাঁটতেও পারে না ঠিকমতো। থেমে থাক, চিন্তা করবেন না বেআইন সাহেবা। বাচ্চা মেয়ে তো বুঝো হলে আপনিই ঠিক হয়ে যাবে। চঞ্চল তন্নির জন্য এসব বিশ্বাসযোগ্যই বটে। মেয়েটা আগেও সারাদিন দৌড়ঝাঁপ করত, একদণ্ডও বসে থাকতে পারত না। শাহানা হেসে বলল, ওত ছাড় দিবেন না আপা। রান্নায় টান্নায়ও দিয়েন, তাহলে আর ঘোরাঘুরির সুযোগ পাবে না। মেয়ের আমার এসবে ভালোই গুণ আছে, কোনো জিনিস 2-1 বার দেখলেই আইডিয়া করে ফেলতে পারে। চিন্তা করবেন না আপা। আমি তো ওর মায়ের মতোই আস্তে আস্তে দেখবেন সব শিখিয়ে দিব। মহিলাটা আসলেই ভালো,
কত সুন্দর কথাবার্তা। সমস্ত বলায় যেন প্রাণ ঠিকরিয়া উঠে। ঈশা, দিশা আরও খাবার দাবার নিয়ে আসে। এই তো কত কত আপ্যায়ন করছে এ বাড়ির সদস্যরা। কত সুন্দর ব্যবহার তাদের। তবে মেয়েটা কেন বলে গেল জেনে শুনে বিয়ে দেওয়া হলো না কেন তাকে? নিশ্চয়ই ওকে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছে বলে শোধ নিতে শ্বশুরবাড়ির বদনাম করতে চাইছে। তাই হবে মেয়েটার যা দুষ্টু বুদ্ধি। রিপন চায়ের কাপে চুমুক দিয়ে নানান কথা ভাবছে। কিন্তু সে তো আর জানে না শয়তান টাইপ মানুষগুলোরই মুখে মধু বেশি থাকে। এদের মুখে মধু অন্তরে বিষ। খালি সুন্দর ব্যবহার করলেই তাকে ভালো বলা যায় না। কারো অন্তরের খবর তো আর কেউ জানে না। কখন কার অন্তরে কি চলছে তা জানে না কেউ। তাদের সাথে সুন্দর ব্যবহার করেই যে গোপনে তাদের মেয়েটাকে মেরে ফেলছে তারা কি আর তা জানে? টাকা দেওয়ার কথা 1 লক্ষ। সেই জায়গায় 2 মাস ঘুরিয়ে দিয়ে গিয়েছে মাত্র 25,000। এই টাকাটাও কত কষ্টে ধার দেনা করে জুগিয়েছে রিপন। তারা এখানে নতুন মানুষ কেই বাটা ধার দিবে রিস্ক নিয়ে? যদি পরিশোধ না করেই পালিয়ে যায়? কিন্তু সে কথা তো আর অন্যরা বুঝবে না। রিপনরা চলে যেতেই ফুসফুস করতে করতে 25,000 টাকার ভান্ডেল তন্নির মুখে চোখে ছুঁড়ে ফেলে ইনায়া। গলা চড়িয়ে বলে, 25,000 টাকা দিয়ে গেছে 2 মাস ঘুরিয়ে। এগুলা কোনো টাকা হইল? হাতে লাগার মতো টাকা এগুলা? তন্নি শুধু মাথা নুইয়ে রেখেছে। কি বলবে জানে না। ওকে চুপ থাকতে দেখে সারা শরীরের রক্ত গরম হয়ে ওঠল ইনায়ার। আঁচল কোমরে গুজে চুলের মুঠি টেনে ধরে তন্নির। ক্রোধান্বিত হয়ে বলে, ফকিরের মাইয়া, মাত্র 25,000 কেন তোর বাপ? পাশের বাড়ির বউ দেখেছি 2 লক্ষ নিয়ে আসছে বাপের বাড়ি থেকে। ব্যথায় গঙিয়ে উঠল তন্নি। আসিফ এসে গলা চিপে ধরে পরপর, বল এত কম কেন তোর বাবা? জিহ্বায় কামড় পড়ে আছে তন্নির। একদিক দিয়ে শাশুড়ির চুলে ধরে মার, অন্যদিকে স্বামীর গলা চিপে ধরে রাখা, চোখ উল্টে যাচ্ছে তন্নির। চিৎকারটুকুও আসছে না, অবস্থা এত করুণ। চোখ গলে পানি বেরোতে থাকে অনবরত। দুঃসহ যন্ত্রণায় হাত পা দাপাদাপি করতে নিলেই 2 ননদ 2 দিক থেকে চেপে ধরে আবার। নরম হয়ে আসে তন্নি। মরে যাচ্ছে দেখে ভয় ওকে ছেড়ে দেয় ওরা। কুরবানির গরুর মতো শক্ত দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেলে রাখে নিচে। রুম বন্দি করে চলে যায় তারপর। এখনো হরদম চিল্লাফাল্লা করেই যাচ্ছে ইনায়া, মাত্র 25,000 দিয়ে ভাগছে যত সব ফকিরের দল। টাকা পয়সা নাই, আবার মেয়ে বিয়ে দিছে। বিষাদিত শরীর নিয়ে ব্যথার সাগরে পড়ে আছে তন্নি। শিরাউপশিরায় বাজছে, শুনে রাখো পৃথিবী বাবা মা নামক মানুষ দুটো কখনোই ক্ষমা পাবে না আমার থেকে। যারা আমার শৈশব, বন্ধু বান্ধব, ভালোবাসা কেড়ে নিয়ে বিকলাঙ্গ করে দিয়েছে আমায়, আমি তাদের কোনো কালেও ক্ষমা করব না। ফজর পড়ে সোজা কিচেনে এসেছে ধোঁয়াশা। আটা গুলে ডিম সিদ্ধ দিয়েছে। খুব এক্সাইটেড সে। বারবার মা বাবার প্রতি কৃতজ্ঞতায় নত হয়ে আসছে মাথা। একটা সময় যাদেরকে জীবন ধ্বংসকারী ভাবত আজ তাদেরকে সম্মানের সিংহাসনে বসাতে ইচ্ছে করছে। ওই মানুষ দুটোর জন্যই এমন একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে সে। রাতে যখন সাদাফ বলেছে কাল আমরা চিটাগাং যাব, বারবার আনন্দধ্বনি করে উঠছিল ধোঁয়াশা। আজ এতদিন পর মা বাবাকে দেখবে ভাবতেই উল্লাসে মত্ত হয়ে আবেগ ও উৎসাহ নিয়ে নৃত্য করতে মন চাইছিল। ও বাড়িতে তাদের যাওয়া নিয়ে কিছুই জানানো হয়নি। ওদেরকে সারপ্রাইজ করতে না জানিয়েই যাত্রা করবে ধোঁয়াশারা।
মাঝখানে দুবার এসেছিল নার্গিস বেগম এবং নুরুল ইসলাম। প্রতিবারই তাদের তাড়িয়ে দিয়েছে ধোঁয়াশা। মন কষ্ট নিয়ে ফিরে গিয়েছেন তারা। আজ নিজের সেসব অপকীর্তি সমূহ ভাবলে নিজেকে ছোটলোক মনে হচ্ছে ধোঁয়াশার। সেসব বাদ, হুটহাট তাকে দেখলে আনন্দে জ্ঞান না হারান তার আম্মা সময় সাপেক্ষে ভাববার বিষয় সেটাই। রুটি পাকানো খাওয়া দাওয়া শেষে কাঙ্ক্ষিত সময় এসে পৌঁছাল। এবার বেরোনোর পালা। উত্তেজনায় সিঁড়ি বেয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পিছলে পড়ে গেল ধোঁয়াশা। নিচে পড়ার আগেই ধরে ফেলল সাদাফ। পড়লে আজ কোমর ভাঙত নির্ঘাত। ভাগ্য ভালো আগেই টুকুস করে ধরে ফেলেছিল মানুষটা। সাদাফের গায়ে শুয়ে থেকেই ওর দিকে টানা চাইল ধোঁয়াশা। অধরে হাসি ফুটিয়ে ভাবল, এই লোকটা এমন কেন বারবার মুগ্ধ করে দেয়। ভাবনার জাল গুছিয়ে সোজা হয়ে দাঁড়াতে নিল ধোঁয়াশা। কিন্তু না সাদাফ। তার আগেই পাজাকল করে নিল। ঠিক এভাবেই গাড়ির দিকে হাঁটা ধরল সাদাফ। বাড়ির বাইরে রাস্তায় চড়া গাড়ির সিটে এনে বসালো ওকে। ধোঁয়াশা সামান্য মুখ নাড়তেও পারল না, অবাক হয়ে তাকিয়ে রইল শুধু। আধঘুমে বিছানায় পড়ে আছে নিহা। রক্ত দেওয়ার পর থেকে শরীরটা ফুরবল, এখন খালি ঘুম ঘুম পায়। ধুরুমধারুম দরজা খোলায় পিছনটায় তাকায়। এক লাফে উঠে বসে নিহা। এ কি উনি এখানে এ সময়? কিছু আশঙ্কা করার আগেই শাওন বলল, সেদিন আমি তাকানোর আগেই চলে আসলি কেন হসপিটাল থেকে? উদ্বেগহীন ইতস্ততভাবে সে উত্তর দিল, আপনি তো আমায় সহ্য করতে পারেন না দেখলে সেজন্য। শাওন হুহা কিছুই করল না এগুলো। ওর এক হাতে ধরিয়ে একটি হলদে খাম। অদম্য কামনায় বুক দুরু দুরু। কাঙ্ক্ষিত মানুষের অনাকাঙ্ক্ষিত ছোঁয়ায় শরীর ঝংকার দিয়ে ওঠে। শিরশির করে ওঠে পা থেকে মাথা পর্যন্ত। এই প্রথম, হ্যাঁ এই প্রথমবার স্বপ্নের মানুষটা, প্রিয় পুরুষটা নিজে থেকে এসে ছুঁয়ে দিল। নিহা অবাক, ভীষণ অবাক। এই মানুষটা কখনো তাকে নিজে থেকে ছুবে কল্পনাও করেনি। হঠাৎ হলো কি এর? উগ্রতাও তো নেই আগের মতো। নিহার দিকে ঝুঁকে এলো শাওন, চিরকুটটা পরে উত্তর রেডি করে রাখিস। আমি কিন্তু আবার আসব। আপনার শরীরটা এখন কেমন শাওন ভাই? এ কথা জিজ্ঞেস করারও টাইম পেল না মেয়েটা, তার আগেই চলে গেলেন ভদ্রলোক। কি আছে এই চিরকুটে? ক্রস্ত হাতের খাম খুলল নিহা। বউ হবি আমার? এই নিজের কথা না ভেবে রক্ত দিলি এই বখাটেটাকে, সে অন্যায়ের শাস্তিস্বরূপ চৌধুরী বাড়ির বউ করে নিয়ে যেতে চাই তোকে। আমি কোনো না শুনতে চাই না। উত্তর যেন ইয়েস হয় ওকে। বিকেলে আসবো আমি, প্রস্তুত থাকিস। উত্তেজনায় স্তব্ধ নিহা। সত্যি এমন কথা শাওন ভাই বলেছেন? উনি এভাবেও বলতে জানেন? বিশ্বাসই যেন হচ্ছে না। আনন্দের সাজানো মেঘের ভেলায় ভেসে যাচ্ছে নিহা। বিশ্বজয়ের আনন্দও হয়তো এমন না। 4 বছর একপাক্ষিক ভালোবাসার পর আজকের এই দিন। এত অপেক্ষার পর যেকোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কতই না মধুর। একমাত্র মেয়েকে বহুদিন পর কাছে পেয়ে আনন্দে কাঁদছেন নার্গিস বেগম। সেই সাথে কাঁদছে ধোঁয়াশাও। মায়ের বুকে পড়ে ফুপাচ্ছে। পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন নুরুল ইসলাম। অশ্রুবাষ্পে ভরে থাকা তার গভীর চোখ দুটো আড়াল করে রেখেছে মোটা ফ্রেমের চশমাটা। মায়ের কোলের শিশুর মতো কোলে গুটিসুটি মেরে থাকে ধোঁয়াশা। জানি না আম্মা তোমাদের কি বলে ধন্যবাদ দিব। জানো কত ভালো একটা ফ্যামিলি পেয়েছি আমি।
অথচ তোমাদের এতদিন ভুল বুঝে গিয়েছি আমি। নাক টেনে, আমি খুব খারাপ তাই না আম্মা? কেন যে মেজাজ কন্ট্রোল করতে পারি না নিজের। নার্গিস বেগম আলতো করে হাসলেন, হতেই পারে না। মেয়েটা আমার, আমি জানি না সে কেমন। আমার মেয়ে খুব ভালো, শুধু একটু অভিমানী, একটু অবুঝ। তাই তো মাঝে মাঝে জেদি হয়ে ওঠে। কিন্তু আমি ঠিক জানতাম একদিন সে নিজের ভুল বুঝবেই। আমি রত্ন পেয়েও অবজ্ঞা করেছি এতদিন। তাদের সঙ্গে খারাপ আচরণ করেছি। তোমাদের ভুল বুঝেছি। এই অপরাধের কি ক্ষমা হবে আম্মা? হাসলেন নার্গিস বেগম। মেয়ের মুখটা হাতে তুলে নিলেন। ঝুঁকে চুমু খেলেন, তারপর, কি খাবি বল? আজ তুই যা খেতে চাইবি তাই হবে। বল মা। ধোঁয়াশা উঠে বসল চট করে, তুমি না আজ আমি তোমায় রান্না করে খাওয়াবো। না আজ নয়, আজ জার্নি করে আসছস। রুমে যা, একটু শুয়ে থাক, শরীরটা ভালো লাগবে। বলে মিষ্টি করে হাসলেন ভদ্রমহিলা। এই হাসি হাসি মুখটা, এই মায়া মায়া কথাগুলো কতদিন দেখা হয় না, শোনা হয় না। মন ভরে সে মুখটা দেখল ধোঁয়াশা। তারপর বাবাকে সাথে নিয়ে বাড়িটাই ঘুরল কিছুক্ষণ। মুক্তস্বাধীন নিঃশ্বাস নিল। তার বাড়ি, কতদিন পর আসলো। আহ্লাদে উড়ু উড়ু মন। রুমে আসতেই ক্রস্ত হাতে দরজা লাগিয়ে সাদাফ। ধোঁয়াশা চোখা নেত্রে চাইল, দরজা লাগালেন কেন? বউ এসে গেছে, আর খোলা রেখে কি করব? বলে এগুলো সাদাফ। পিঠে চাপ দিয়ে কাছে টেনে নিল ওকে। অধরে অধর ছুয়ালো, শব্দ করে চুম্বন এঁকে অতি নিকটে নিয়ে আসল। কোলে নিয়ে সোজাসুজিভাবে শুয়ে বিছানায়। বাধা না ধোঁয়াশা, নীরবেই যেন সায় জানাল। ২০ মিনিট পর সাদাফের থেকে নিজেকে ছাড়িয়ে নিল ধোঁয়াশা। ইচ্ছেমতো ঘুষালো ওকে। কোমরে হাত গুজে আয়নায় তাকিয়ে রাগী রাগী কণ্ঠে বলল, দিলেন তো সব লিপস্টিক নষ্ট করে, চুল এলোমেলো করে। শুধুই আমার দোষ দিচ্ছ কেন? আমি কি জোর করেছি তোমায়? কই, তখন তো বাধা দিলে না। এক ভ্রু উচালো সাদাফ। ধোঁয়াশা ভ্রু শটান বিস্তৃত করল, আপনাকে দেখতে তো ভালোই দেখা যায়। আপনি যে এতটা লুচু জানতাম না। অসভ্য স্যার। থেমে, আমি আপনার ছাত্রী হই। স্যার হয়েও অসভ্যতামু করেন। খিকখিক করে হাসল সাদাফ, ছাত্রীর আগেও তুমি আমার বউ। আর আমি এটাই বুঝি। ভাতের মার সরাচ্ছিল তন্নি। একটি পাতিল এনে তার বরাবর ছুঁড়ে ফেলে ইনায়া। গরম মারের কয়েক ফোঁটা মুখের উপর ছিটকে পড়ে চামড়া লাল হয়ে যায় সঙ্গে সঙ্গে। ওমাগো বলে আর্তনাদ করে উঠল তন্নি। ইনায়া ক্ষিপ্ত হয়ে আছে। চিৎকারের মতো করে বলে, কি ধুইছ এগুলা তুমি? ভালোমতো একটা পাতিল ধুইতেও পারো না? তন্নি মাথা নুইয়ে রেখেছে। সে তো ভালোভাবেই ধুয়েছিল, এখন এটা এমন হলো কি করে? বাড়ি ফাটিয়ে বলল ইনায়া, একটা রান্নাও ঠিকমতো পারো না। একটা পাতিলও ধুতে পারো না তো তোমাকে কিসের জন্য আনছিল? চেহারা দেখার জন্য। তন্নি ধীর গলায় বলল, আম্মা, রান্নার সময় আপনি একটু দেখিয়ে দিলে ভালো হতো। আসলে আমার তো করে অভ্যাস নেই। ও তো ভালোই বলল, না। মহিলা ঘেউ ঘেউ করে উঠল। এক হাত ছুঁড়ে বলল, রান্না না শিখায়া বিয়ে দিছে কেন তোমার মা? পণের টাকাটাও তো পুরোটা না এখনো। তা তোমারে দিয়ে আমাদের কিসে উপকার হচ্ছে? উল্টো খরচ বাড়ছে। দিশা দাঁত ব্রাশ করতে করতে আসে।
কটাক্ষ করে বলে, ধুর মা, কারে কি বলতাছ? জানোই তো ফকিরের মাইয়া, একটা সুতাও নিয়ে আসে নাই, এমনেই চলে আসছে শ্বশুরবাড়ি। যারা ভিক্ষা করে তারাও এমনে আসে না। চোখের পানি ধরে রাখতে বেগ পেতে হচ্ছে। দ্রুত হাতের কাজ শেষ করে এদের সামনে থেকে বাঁচে তন্নি। মনটা ভীষণ খারাপ। আচমকা টেবিলের উপর অ্যান্ড্রয়েড ফোন দেখে চকচকে নেত্রে চাইল তন্নি। ফোন নিতে হয়তোবা ভুলে গিয়েছে আসিফ। ফোনটাও আনলক। দ্রুত ফোন উঠিয়ে ফেসবুকে ঢুকে তন্নি। সার্চ অপশনে ইন্সপেক্টর হৃদয় চৌধুরী লিখে কাঙ্ক্ষিত আইডিতে ঢুকে। আইডিটা দেখতেই কেমন শান্তি শান্তি অনুভব হচ্ছে। লাস্ট পোস্ট গত রাত 2টোর। মনটা চিরতরে ভেঙে গেল, দিয়ে দুটো ভাঙা লাভ পোস্ট করা। কি হয়েছে মানুষটার? অস্থির হল তন্নি। সোজা কলে গেল। হৃদয়ের নাম্বার ডায়াল করে কল। সেকেন্ড 3 বাদে রিসিভড হল। হ্যালো, কে বলছেন? নিঃশ্বাস ঘন হয়ে উঠল তন্নির। এতদিন পর শ্রবণ হল সে আশ্চর্যমধুর স্বর। বেশ কিছুক্ষণ নীরবতা। আবারও সে স্বর জানতে চাইল, কে? আমি হৃদয় ভাই, আমি। বলতে পারে না। কথাখানি আহুতি দেয় ভিতরে। অবশ অবশ ভাব নিয়ে নিভে যায়। হুট করে মনে পড়ে যায় তন্নির, সে তো আর আগের মতো নেই। কারো কালো হাতের ছোঁয়ায় নষ্ট হয়ে গিয়েছে। না, এই অবস্থায় ওই মানুষটার সঙ্গে যায় না তাকে। তৎক্ষণাৎ নিষ্ঠুর প্রেমিকার মতো ফোন কেটে দেয় তন্নি। কেঁদে আকুল হয়। নিজেকে অপবিত্র, ঘৃণ্য, আগাছা মনে হচ্ছে তার। পুরো শরীরটাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিতে ইচ্ছে হচ্ছে এই লগ্নে। অথচ মনের শত আকুলি বিকুলি শুনল না ওই প্রেমিক পুরুষটা। আজ শত চেয়েও একটুখানি কথা বলা হল না তার সঙ্গে। কেন সত্যিকার প্রেমে এত অপূর্ণতা? অবসন্ন মনকে ব্যস্ত রাখার গরজেই সারাদিন এটা ওটাই নিজেকে বোধ করে রাখে তন্নি। একটু ফ্রি হলেই ওই মানুষটাকে মনে পড়ে যায়, যে কিনা মিনি সেকেন্ডের জন্য স্মৃতিপটে আসলেও তোলপাড় করে দিয়ে যায় মনসমুদ্রে। ঘর গোছাচ্ছে তন্নি। আজান পড়ছে মাগরিবের। মাথায় ঘোমাটাখানি যেই না টেনেছে, পিছন থেকে ঘোমটাসহ চুলের মুঠিতে টান পড়ল। চুলের মুঠি ধরে আলগি দিয়ে ওকে শূন্যে তুলে ধরে আসিফ। মা বলে আর্তনাদ করে উঠল তন্নি। উড়তে থাকা ঝিঝিরাও নীরবতা বজায় আনে সে বেদনা উপলব্ধি করতে পেরে। আর চিৎকার করার সুযোগ দেয় না আসিফ, ওর গলা চিপে ধরে। দাঁত কিরমিরিয়ে বলে, কার কাছে কল করেছিলি আমার নাম্বার থেকে? তন্নি বাঁচার জন্য বলে, আমি করিনি। আসিফ ছেড়ে দেয়। তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, তাহলে কে করেছে? জানি না। আবারও ওকে আঘাত করে আসিফ, প্রেমিকের সাথে যোগাযোগ করার এত শক্তর, তাই না? তন্নি চমকিয়ে উঠল। আরে কল করার পর তো নাম্বারটাই ডিলিট করা হয়নি। ওর ঘাড়ে অমসৃণ শক্তিশালী হাতের থাবা বসায় আসিফ। টানতে টানতে নিয়ে আসে দেওয়ালের পাশে। কয়েকবার সজোরে মুখটাকে আঘাত করে ইট সিমেন্টের খসখসে দেওয়ালে। কপালের পাশটা লাল হয়ে ফুলে ওঠে তন্নির। এক চিৎকার দেয় তন্নি। চিৎকার কেন করল সে অপরাধে ওর এক চোখ বরাবর সমস্ত শক্তি দিয়ে ঘুষি মারল আসিফ। খেকিয়ে ওঠে বলল, এমন মার মারব না আজ চিরতরে ভুলে যাবি সব প্রেমিক টেমিক। নরম হয়ে আসে তন্নি। যন্ত্রণায় চোখে হাত চেপে পড়ে যাওয়ার মতো করে বসে পড়ে মেঝেতে। চোখের মণি গলে বেরিয়ে আসছে মনে হচ্ছে। চোখের চারপাশে রক্ত জমে কালো হয়ে যাচ্ছে, তবু ছাড় না আসিফ।
সর্বশক্তি দিয়ে গলা চিপে ধরল তন্নির, আর করবি কখনো ফোন? তন্নি কোনোরকম মাথা নাড়িয়ে করবে না বুঝায়। আসিফ ছেড়ে দেয় এবার। তৎক্ষণাৎ নাকে মুখে রক্তবমি করল তন্নি। একসময় ক্লান্ত হয়ে হু হা করে কেঁদে উঠল। আহ জীবন, বাড়িটা ভালো নেই। খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল পুরো পরিবারের একসঙ্গে থাকা। তিনটে মানুষের অভাবে ফাঁকা ফাঁকা লাগছে পুরো বাড়িটাকে। সবাই থেকেও যেন নেই। এখন আর খাওয়ার টেবিলে তিন ভাইয়ের জমজমাট আড্ডা হয় না। কোনো কথাবার্তা ছাড়াই খেয়ে উঠে যায় ফারুক ও জামশেদ। শীতের প্রখরতা বাড়ছে। শৈত্যপ্রবাহ দেখা দিয়ে আছে, দুদিন দেখা নেই সূর্যের। কোনোরকম খেয়ে দিয়ে কম্বলের নিচে ঢুকতে পারলেই শান্তি। এ সময় মানুষ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে। তারাও তাড়াতাড়ি বসেছে আজ। সাদাফের মন কেমন করে। খেতে বসে তাকায় খালি পড়ে থাকা চেয়ার তিনটের দিকে। কই আছে ওরা? ভালো আছে তো। ওই পুচকিটারি বা দিনকাল কেমন যাচ্ছে? সাদাফ খাওয়া থামিয়ে হৃদয়ের দিকে তাকায়। ছেলেটা নিচের দিকে তাকিয়ে খাচ্ছে একমনে। অথচ মাস আগেও কত চঞ্চল ছিল এই ছেলেটা। সময় পাল্টে দিয়েছে সব, প্রিয়জনের অভাব বদলে দিয়েছে ছেলেটাকে। ঠিকমতো খাওয়া দাওয়া না করতে করতে ভেঙে গিয়েছে শরীর। শুকনো কাকতারুয়া হয়ে গিয়েছে। এখন আর হাসে না ছেলেটা। জীবন নিয়ে বেঁচে আছে কোনোরকম। বাড়িটাই এখন কারো মনে শান্তি নেই। নাফিজা ছেলের চিন্তায় যায়। ধোঁয়াশা ভাত বেড়ে দিচ্ছে। সাদাফকে খোঁচা মারে নখে। ধ্যান ফিরে পেয়ে হাসার চেষ্টা করে সাদাফ। ধোঁয়াশা ভালোই বুঝতে পারছে এ হাসি শুধুই মাত্র বাহ্যিক। সবার মতো যে এই মানুষটাও ভালো নেই তা সে বুঝতে পারছে। অর্ধেক খেয়ে উঠে যায় হৃদয়ে। নাফিজা ডাকে, ও বাপ আর খাবি না? না। কেন, সবজি ডাল মজা হয় নাই? হইছে আম্মা, আমার কি যে লাগতেছে। অশান্তি লাগতেছে, তোমরা খাও, আমি ঘুমাবো। স্বামীর দিকে তাকিয়ে কেঁদে উঠে নাফিজা, আমার ছেলেটা শেষ হয়ে যাচ্ছে। শাওনের বাবা জামশেদ স্ত্রীর মাথায় হাত বুলানো ছাড়া আর কিছু পারে না। কি বা করবে? কষ্ট তো তারও লাগে। ছেলেটা তো তারও। মেয়েদের মতো কান্না করতে পারে না বলে কি তার কষ্ট হয় না? সাদাফও খায় না। কান্নাকাটি আর ভালো লাগছে না তার। এতগুলো মাস হয়ে গেল, এত খোঁজ করেও ওদের পাওয়া যায়নি। ভাইয়ের কষ্ট দেখতে পারছে না সে আর। ধোঁয়াশার খাওয়া তাড়াতাড়ি। ও আগেই খেয়ে সেরেছিল। সাদাফের পিছু পিছু রুমে আসে। সাদাফ বলে, এত অশান্তি আমার আর ভালো লাগছে না ধোয়া। আমিই বা কি করব? ভাইয়ের কষ্ট আর দেখতে পারছি না, তার হয়ে কিছু করতেও পারছি না। কই গেলে পাবো ওদের বলতে পারো? নিশ্চুপ পাশে এসে বসে ধোঁয়াশা। তারও যে এ ব্যাপারে জানা নেই কিছু। কি বলবে? হোকে জুডা হাম না জুডা হো সাকে। আলাদা হয়েও আলাদা হতে পারি না। কিতনি চাহত হ্যায় দিল মে তু জানে না। অন্তরে কতটা চাওয়া তুই জানিস না। कैसे दिल को समझाए दिल মানে না। কিভাবে মনকে বুঝাবো, মন মানে না। বাতন কো তেরি হাম ভুলা নো সাকে। তোর কথা আমি ভুলতে পারি না। হোকে জুডা হাম না জুডা হো সাকে। আলাদা হয়েও আলাদা হতে পারি না। দিল মেন হ্যায় জিন্দা হর ঘড়ি টু কহিন। অন্তরে প্রতিটি মুহূর্ত তুই বেঁচে আছিস। রাতের 3 প্রহর।
চাঁদ কালো মেঘের সাথে লুকোচুরি খেলায় নেমেছে। আলো আধারির এই আয়োজনে ছাদে বসে হৃদয়ে দীঘল শ্বাস ফেলে গানটা বন্ধ করে হৃদয়ে। নিচে পড়ে আছে অনেকগুলো সিগারেটের অংশ। হাতের আঙুলের ফাঁকে এখনো জ্বলছে একটি অর্ধ খাওয়া সিগারেট। সেদিকে দীর্ঘ দৃষ্টি হৃদয়ে। জীবনটা কেমন নেশায় মেতে আছে। চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, হারানোর শোক যেন কমছেই না। এক পিচ্চি মেয়ে তার ২৬ বছরের কঠিন মনে তোলপাড় তুলে দিয়েছিল। পুরো জীবন ভোগলেও সে তাণ্ডব থেকে নিষ্কৃতি মিলবে না, সে এক ভয়ানক মহামারী। আংটির বক্সটা পকেট থেকে বের করে আনে হৃদয়ে। বিবশ হয়ে চায় বাক্সের গায়ে। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো ধীরে। ঝাপসা চক্ষু গেল আসমানের চন্দ্রের দিকে। মন বলে উঠল, এই চাঁদের মতোই তুই আমার থেকে বহু দূরে। আমাদের আর সংসার করা হলো না তনু। আমাদেরও কিন্তু একটা সংসার হলে পারত। হতে পারত চকচকে রোদ্দুরে ঠাসা একে অপরের প্রতি মুগ্ধ হওয়ার প্রহর। আরেকটা সিগারেট ধরালো হৃদয়ে। নিকোটিনের ধোঁয়া মেরে ফেলছে তাকে, তাও খাওয়া ছাড়ছে না। এসব স্বাস্থ্যের জন্য বিরাট ক্ষতিকর জেনেও খাচ্ছে। সে তো পুরেই কয়লা, তার আর দগ্ধ হওয়ায় কিসের ভয়। ঝালানো সিগারেট হাতেই রয়ে গেল, ঠোঁটের ফাঁকে লাগানোর সুযোগ পেল না, আর তার আগেই এক থাপ্পড় পড়ল গালে। বিমূঢ় হয়ে সাদাফের দিকে চাইল হৃদয়ে। সিগারেটের প্যাকেট, লাইটার সব কেড়ে নিল সাদাফ। ঝাঝাল স্বরে বলল, তুই না ঘুমাই যাবি? এই তোর ঘুম? সবাইকে বোকা বানাতে পারছিস, আমাকে না? পাগল হয়েছিস তুই? নিজেরে শেষ করার আয়োজন করতে বসে গেছিস, তাই না? থাপড়ে দাঁত ফেলে দিব ফাজিল। আজ যদি কোনো কারণে ও দুঃখে থাকে, তার দায়ভার কিন্তু আমার। আজ আমার জন্য ওর এই অবস্থা। আমি কেন চুপ থাকলাম সেদিন? যদি আমি সেদিন সাহস করতাম, আজ এই দিন দেখতে হতো না। এই দুর্দিন আসতো না জীবনে। না, আমার হারাতে হতো ওকে। নিজের দোষেই ওকে আমি হারিয়েছি দাভাই। বিবেকের কাছে আজ আমি অনুতপ্ত। আমি জানি ও আমাকে ছাড়া ভালো নেই দাভাই। যেখানে ও ভালো নেই সেখানে আমারও ভালো থাকার অধিকার নেই। প্লিজ আমাকে বাধা দিস না। ভগ্ন কণ্ঠে বলল হৃদয়ে। সাদাফ দীঘল শ্বাস ফেলল, বুঝার চেষ্টা কর ভাই। নিজেকে কষ্ট দিলে কি ও ফিরে আসবে? ফিরে আসলে এতদিনে এসে যেত। জীবন তো কারো জন্য থেমে থাকে না, তাই না? ওর বাবা ওকে নিয়ে গিয়েছে, তাই না? ঠিক আছে, ওর থেকে শতগুণ সুন্দরী মেয়ে বিয়ে করাবো আমরা তোকে। তোকে তো উনি মানুষই মনে করে না। আমরাও দেখব তোর মতো অমানুষটার মেয়ের অভাব হয় কিনা। আমার তো সুন্দরী কাউকে লাগবে না, আমার ওকে চাই। প্লিজ আমাকে আমার মতো থাকতে দে। বলে সোজা হেঁটে চলে গেল হৃদয়ে। বরাবরের মতো নিরাশ হল সাদাফ। কামরায় এসে সোজা বেকনিতে আসলো হৃদয়ে। দাঁড়ায় আসমানের দিকে চেয়ে। বিড়বিড়িয়ে আওড়ায়, চাইলাম অথচ পাইলাম না, আফসোস আমি তাকে জয় করতে পারলাম না। নিস্তব্ধ চারিদিক। কেউ কোথাও নেই, মাঝে মাঝে উড়ে যাচ্ছে রাত জাগা পাখি। চন্দ্রের রূপালী আলো এসে মেখে দিচ্ছে ক্ষুদ্রাকৃতির মুখে। সামান্য কিছু চুল মুখের সামনে এসে খেলা করছে। বিষণ্ণ দৃষ্টি। আকাশের দিকে তাকিয়ে শতবার জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, ঠিক কেন জীবনটা এমন হলো? না ঘুমাতে ঘুমাতে চোখের নিচে বিশ্রী কালি পড়েছে। কত রাত যে কাটছে না ঘুমিয়ে, তা একমাত্র স্রষ্টাই বোধ হয় জানে। ঘুম কি করে হবে? মনের শান্তিটুকুর গলা চেপে রাখলে ঘুম আসবেই কি করে?
কিছুক্ষণ আগেও ওই নরপিশাচ চুল ধরে মেরেছে তাকে, মারতে মারতে আধমরা বানিয়েছে। পুরো মুখটা ফুলে গিয়েছে আঘাতে। আহত তন্নি আয়না হাতে নেয়। চেহারায় দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে ফিরে আসে দৃষ্টি। এই নাকি সে? চেনাই তো যাচ্ছে না। দাগহীন মুখটা আজ ক্ষতোয়ায় জর্জরিত। এলোমেলো চুল, ধরা যাচ্ছে না চুলগুলো এত ব্যথা। আচ্ছা, এই চুলই যদি না থাকে তাহলে নিশ্চয়ই আর কেউ মারতে পারবে না, তাই না? মগজ আতিপাতি করে খুঁজে বের করল তন্নি ব্যাপারটা। তৎক্ষণাৎ ছুটে গিয়ে হাতে কেচি তুলে নিল। এক চাপে গোড়া থেকে কেটে নিল সমস্ত চুল। উন্মাদের মতো কিছুক্ষণ ধরে চুলই কেটে গেল। এতটা ছোট করল চুলগুলো যেন আর হাতেই না লাগে। এবার কি করে মারবে ভাবতেই উন্মাদের মতো হাসল তন্নি। মুহূর্তেই কান্নার উচ্ছ্বসিত স্বপেন উগলে উঠল ভিতর থেকে। কাটা চুলগুলোর দিকে তাকাল। কত সাধের এই চুলগুলো ছিল, অথচ আজ শীর্ণ তনু দোলে উঠছে কান্নার বেগে। ধোপাত ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে পড়ল তন্নি। কাটা চুলগুলো বুকে জড়িয়ে কাঁদল হাউমাউ করে। আকস্মাৎ স্থির হল তন্নি। গায়েবী ভাবে যেন বলল কেউ, কেঁদো না মেয়ে, তোমার মুখে হাসি মানায়, কান্না নয়। একসময় ক্লান্ত তনুটাকে তুলে সোজা হয়ে দাঁড়াল তন্নি। বেলকনির গ্রিলে মুখ ঢুকিয়ে তাকাল আসমানে। বিড়াল যেমন নখের আছড়ে ইঁদুরকে কুড়ে 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 খায়, তেমনি ওই নরপিশাচটা কুড়ে 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 খাচ্ছে তাকে। সারাটাক্ষণ শাশুড়ির গালমন্দ, ননদদের অপমান, স্বামীরূপী জন্তুটার অত্যাচার, এই কি নিয়তি? না, সে আর সহ্য করতে পারছে না। তার মুক্তি চাই এই অন্ধকার প্রহর থেকে। একটু ভালো থাকতে চায় সে এখন। কিন্তু কি করে? সময় তার প্রতিকূলে, কিছু করার নেই। এই মুহূর্তে হৃদয় ভাইকে খুব মনে পড়ছে। অদ্ভুত যাতনা হচ্ছে বুকে। অচিরাত কান্নাটা বেড়ে উঠল তন্নির। চোখের কোনা বেয়ে টপ্ত জল গলদেশ ছুল। হু হু করে কেঁদে উঠল সে সর্বশক্তি দিয়ে, হৃদয় ভাই, আপনাকে ছেড়ে থাকার মতো এত বড় অসুখ কেন হলো আমার? কালরাত্রির এই জবানিকায় দুই প্রান্তে দুজন নরনারী একই আসমানের দিকে চেয়ে। দুজনের মনই আড়ালে অবডালে খুঁজে মরছে দুজনকে। দুটি মন বেদনায় গুমরে মরছে, পড়ে আছে কষ্টের ভুবনে। কেন হলো অপ্রাপ্তির গল্পের ভিড়? দহন মনের ভিতরটাকে পুড়ে অঙ্গার বানিয়ে দিচ্ছে পালানোর একমাত্র পথ কবর। একসঙ্গে তাহাজ্জুদ পড়ার বড্ড শখ ছিল। ধোঁয়াশার ঘুম ভারী বলে সে শখ পূরণ হয়নি কখনো। শেষ রাতে আজ অচিরাত ঘুমটা ছুটে যায়। কে ভাঙ্গালো ঘুম? স্রষ্টা নিশ্চয়ই আজ বহুদিনের শখটা পূরণ করতে চাইছেন। সাদাফকে ডেকে তুলল ধোঁয়াশা। হাত পা জমে যাওয়া শীত উপেক্ষা করে অজু করে আসলো দুজন। নামাজ শেষে লম্বা মোনাজাত নিল। দুজনকে দুজন আমৃত্যু পর্যন্ত চেয়ে নিল। একসঙ্গে থাকার শপথ নিল। এখন আর ঘুমোবে না। ফজর পর্যন্ত সময়টা অসাধারণ করে কাটাতে বেকনিতে আগুন জ্বালালো সাদাফ। আগুনের কুণ্ডলির পাশে বসল। গায়ের চাদর হালকা ফাঁক করে ভিতরে পুড়ে নিল ধোঁয়াশাকে। কোমর টেনে কাছে আনল ওকে। আকস্মাৎ টানে বুকের খাদে পড়ল ধোঁয়াশা। শক্ত করে জড়িয়ে ধরল সাদাফকে। নিল বুকের। হৃদস্পন্দন বেড়ে উঠছে প্রিয় বুকের পাঁজরে লেগে থাকা গন্ধে। সেসব তোয়াক্কা না করে আরো শক্ত করে সাদাফকে আগলে ধরল ধোঁয়াশা। আকাশের চাঁদটা ছুটি নিয়েছে অনেক আগেই।
আধারির গণ্ডিতে অগ্নিকুণ্ডলীর স্পর্শকাতর ছোঁয়ায় ভালোবাসার আয়োজন সাজিয়ে বসেছে দুজন মানবমানবী। একে অপরের দিকে তাকিয়ে আছে তৃষ্ণার্ত শালিক হয়ে। কাজল চোখা প্রেয়সীর দিকে টানা চাইল সাদাফ। বুকে হাত চেপে দোলে ওঠে জগতের সমস্ত প্রেম কণ্ঠে মাখিয়ে কবিগুরুর সে বিখ্যাত লাইনটি উচ্চারণ করল, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস। তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। ধোঁয়াশা ঠোঁট টিপে হাসল, এখন আবার কি সর্বনাশ হল? সাদাফ ধোঁয়াশার কথার জবাব না দিয়ে ওর পেটে চুমু খায়, ভিতরে বেড়ে ওঠা সন্তানের উদ্দেশ্যে আরও বার অধর ছোঁয়ায় সেখানে। প্রেয়সীর মুখবিবর হস্তদ্বয়ে তুলে এক সমুদ্র উচ্ছ্বাস নিয়ে অতঃপর বলে, এই আমার জীবনে রং হয়ে এসেছিলে তুমি। এসেছিলে প্রণয় রঙে রাঙিয়ে দিতে। আজ আমি রঙিন, রঙিলা প্রণয় রঙিন। ওহে আমার রঙিলা প্রণয়ের রং তুমি, সাতরঙা রংধনু তুমি, স্নিগ্ধ ফুলের সুভাষ তুমি, এক সিন্ধু মায়া তুমি। ওগো প্রণয়নী জানো কি, রঙিলা প্রণয়ের রং তুমি? সমাপ্ত।